ড্রামার শুরুতে এই ড্রামার ফিমেল লিডকে দেখানো হয়, তার নাম লিলি। আর লিলি এখানে হসপিটালে এসেছে নিজে চেক আপ করাতে, যেখানে লিলি জানতে পারে লিলি প্রেগনেন্ট। লিলি কয়েক মাস আগে একটি সিন মনে করে। একদিন রাতে লিলি যখন অন্ধকার একটি জায়গা দিয়ে একা একা যাচ্ছিল, তখন হঠাৎ করে লিলির সাথে একটি ছেলের দেখা হয়ে যায়। আর এই ছেলেটি প্রথম দেখাতে লিলির ওপরে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে আর লিলির সাথে নাইট স্পেন্ড করে নেয়। এরপর লিলিকে হসপিটালে দেখানো হয়। হঠাৎ করে লিলির এখানে অনেক বেশি পেটে ব্যথা হতে থাকে আর লিলির পেট অনেক তাড়াতাড়ি বাড়তেও শুরু করে। আর লিলির এখন তাড়াতাড়ি ডেলিভারি করাতে হবে। লিলি হসপিটালে ছিল, তাই ওখানে লিলির ডেলিভারি করানো হয়, যেখানে লিলি একটি বেবি বয়ের জন্ম দেয়। বেবিটি অনেক বেশি কিউট ছিল। এরপরে যখন লিলি নিজের বেবিকে নিয়ে বাড়িতে ফিরে আসে, তখন বাড়িতে লিলির মম ড্যাড কেউ তো লিলিকে জায়গায় দিতে চায় না। লিলিকে বলে, জানি না তুমি কার সাথে নাইট স্পেন্ড করেছো, আর এখন কিনা বেবি নিয়ে এসেছো। এই বেবিটা নিয়ে তুমি এই ফ্যামিলিতে কিছুতেই আসতে পারবে না। এরপরে আমাদেরকে দেখানো হয় ড্রামার মেইন লিডকে, তার নাম রিও। রিও এখানে সবার উপরে অনেক জোরে চিৎকার করে আর বলে 100 দিন হয়ে গিয়েছে, এখনো কেন তোমরা ওই মহিলাটিকে খুঁজে বের করতে পারছো না। সবাইকে আদেশ দেয় যেন তাড়াতাড়ি মেয়েটিকে খুঁজে নিয়ে আসে। তখনই ভিতরে একটি ছেলে আসে আর তার হাতে একটি বেবি রয়েছে। এটা হচ্ছে লিলির বেবি, এখানে বাড়ির বাইরে রেখে গিয়েছিল। আর বেবিটিকে দেখার পর রিও ভালো করে বুঝতে পারে যে এটা আসলে ওর বেবি। এখানে অন্য আরেকজন জানায়, মেয়েটি এখনো আপনার বাড়ির বাইরে রয়েছে, আপনি গিয়ে দেখা করতে পারেন। এইদিকে লিলি বাহিরে বলে, আমার বেবিকে আমি এখানে দিয়েছি যাতে করে ও ভালোভাবে বড় হতে পারে, কিন্তু তুমি তোমার মমকে ভুল বুঝো না, আমি সব সময় তোমাকে লাইক করব। রিও বাইরে আসে মহিলাটির সাথে দেখা করার জন্য, বাট এখানে ও কাউকেই দেখতে পায় না, কারণ লিলি এর আগে এখান থেকে চলে গিয়েছে। রিও তখন নিজের বেবিকে নিজের সাথেই রাখে। এরপরে 1 বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমরা রিওর বেবিকে দেখতে পাই অনেকটাই বড় হয়েছে। বেবিটির নাম জো। এখানে উইশ করে যেন নিজের মমকে ফিরে পায়। এরপরে দেখানো হয় লিনিকে এখন নতুন একটি কোম্পানিতে জব পেয়েছে। কোম্পানির বসের সাথে দেখা হয়, বস অন্য কেউ না, রিও। রিও এখানে ওই মেয়েটিকে ভালো করে দেখে, কেন জানি মনে হচ্ছিল মেয়েটিকে আগেও কোথাও দেখেছে। চিনতে না পারার কারণে কোম্পানি থেকে বের হয়ে যায় বাড়িতে ফিরে যাওয়ার জন্য। ভিতরে লিলিকে দেখানো হয় নিচের গলাতে থাকা একটি টেপ উঠিয়ে ফেলে, আর ওর নিচে আমরা লাভ বাইটে দেখতে পাই, যেটা কিনা রিও ওকে দিয়েছিল। কিন্তু এই লাভ বাইট একদম সম্পূর্ণ আলাদা। রিও নিজের এই লাভ বাইট অনেক ডক্টরকে দেখিয়েছে, কিন্তু ডক্টররা এর কোনো ভালো সলিউশন বের করে দিতে পারেনি, কারণ তারা নিজেও জানে না যে এটা আসলে কিরকম লাভ বাইট হতে পারে। লিলি যখন কোম্পানিতে যাচ্ছিল, তখন হঠাৎ করে ও টেবিলের নিচে একটি বাচ্চা ছেলেকে দেখতে পায়। আর যদু ওকে দেখার পরে সাথে সাথে মম বলে চিৎকার করে, বলে আমি অনেকদিন পর তোমাকে পেয়েছি। এখানে লিলিকে হাঁকও করেছিল, বাট লিলি বলে, তোমার কথাও ভুল হয়েছে, আমি তোমার মম কিভাবে হব। মম, তুমি জানো ড্যাড আর আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি, ফাইনালি আজ তোমাকে খুঁজে পেয়েছি, তুমি আমাদের সাথে থাকবে, চলো। কিন্তু এখানে ও তো মনে মনে বলে, আমি কিছুতেই এই বাচ্চাটির মম হতে পারি না, কারণ আমার বেবি তো এখন অনেকটাই ছোট, কারণ এখন তো শুধু 1 বছরই পার হয়েছে। জো জানায়, আমার বয়স হচ্ছে 1 বছর, কিন্তু আমি অনেক তাড়াতাড়ি বড় হয়েছি, তাই হয়তো তুমি আমাকে চিনতে পারছো না। বাট লিলির ওর কথাগুলো বিশ্বাস হয় না। ওকে বলে, তোমার মম ড্যাড কোথায় আমাকে বলো, তোমার প্যারেন্টসের কাছে দিয়ে আসবো। তখনই ভিতরে রিও আসে। রিওকে দেখার পর জো খুশি হয়ে বলে, ড্যাড একদম ঠিক সময় এসেছো, এই দেখো আমি আমার মমকে খুঁজে পেয়েছি। রো তো নিজের ছেলের কথা শোনার পর একটু অবাক হয়ে যায়। আর এখানে রিওকে দেখার পর লিলি নিজেও অবাক হয়েছিল যে আসলে বসের ছেলে হচ্ছে এই ছেলেটি, আর এই বাচ্চা ছেলেটি ভুল করে এখানে আমাকেই মম বলছে। একটু পরে রিও জোকে কোলে উঠিয়ে নেয়। জো রিওকে কিস দিয়ে বাই বলে। আর এই সব কিছুতে লিলি অনেকটাই অবাক হয়। এরপরে রিও আবারও দেখা করতে আসে লিলির সাথে। লিলিকে বলে, জানি না তুমি আমার ছেলের উপরে কি এমন জাদু করেছো যার কারণে ও এখানে তোমাকে মম বলছে। এরকমটি চলতে থাকলে কোম্পানি থেকে তোমাকে ফায়ার করে দেব। লিলি তখন যেতে দেয় না রিওকে, আর বলে, আপনি আমাকে কি মনে করেছেন আমি বাকি মেয়েদের মতন? আপনার কোথাও ভুল হচ্ছে। রিও বলে, আমার কোথাও ভুল হচ্ছে না, আমি তোমাদের মতন অনেক মেয়েদেরকেই দেখেছি যারা কিনা আমার বেডে আসার জন্য এইসব কিছু করে থাকে, তাই তোমাকে আমি প্রথমে ভালো করে ওয়ার্নিং দিচ্ছি, এরকম ভুল কিছু করার চেষ্টাও করো না। আর এইসব কথাতে লিলি অনেকটাই রেগে যায়। রিও বলে, আজকের পর থেকে যেন তোমাকে আমার ছেলের সাথে আর না দেখি, যদি দেখি তাহলে তোমাকে কোম্পানি থেকে ফায়ার করে দেব, মনে রেখো।
লিলি বলে, আপনার ছেলে অনেক ভালো, কিন্তু আপনি একদমই ভালো না, আর আপনি আমার টাইপেরও না। তাহলে আমি কেনই বা আপনার বেডে যাওয়ার জন্য এইসব কিছু করব? আমি তো আপনাকে ভালো করে চিনিও না। আপনি আমাকে ভুল বুঝেছেন। আমি বাকি সব মেয়েদের মতো না। আমি কোনো গোল্ড ডিগার না। তাই আজকের পর থেকে আমার সাথে একটু বুঝে শুনে কথা বলবেন। আমি জানি এটা অবিশ্বাস শোনাতে পারে, কিন্তু কিছু বিনামূল্যে নগদ অর্থ উপার্জন করা অনেক সহজ হয়ে গেছে এবং আমার অনুসারীরা ইতিমধ্যে এটি করে ফেলেছে। আপনিও এটি করতে পারেন। শুধু এই ৩টি ধাপ অনুসরণ করুন। আমার বায়োতে থাকা লিঙ্কে ক্লিক করুন এবং অনএক্সপেক্ট প্ল্যাটফর্মে নিবন্ধন করুন। নিবন্ধন করার পরে ন্যূনতম ৩০০ টাকা জমা করুন। উপহার বিভাগে যান এবং আমার প্রোমো কোডটি প্রবেশ করান। এরপরে আপনি তাৎক্ষণিকভাবে ৫০ থেকে ১ লাখ টাকা বোনাস পাবেন। আপনি হয় বা বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে এই অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরণ করতে পারবেন, অথবা প্ল্যাটফর্মে একাধিক গেম খেলতে পারেন যাতে পরিমাণ আরও বৃদ্ধি পায় এবং কারো সাহায্যে প্রয়োজন ২৪ ঘন্টা ৭ দিন গ্রাহক সহায়তা প্রদান করে। তাহলে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? লিঙ্কটি আমার বায়োতে আছে। এক্ষুনি ক্লিক করুন, নিবন্ধন করুন, জমা করুন এবং জিতে শুরু করুন। এই অফারটি মাত্র ২ দিনের জন্য বৈধ এবং যে কেউ ৫০ থেকে ১ লাখ টাকা পুরস্কার জিতবেন। এরপরে দেখানো হয় জোকে। বাড়িতে আসার পর একদমই খাবার খাচ্ছিল না। বারবার বলতে থাকে যে ও মমের কাছে যাবে। এইসব দেখার পর বাটলার বলে যে রিওকে, আমি কি নিয়ে যাব আপনার ছেলেকে ওই মহিলাটির সাথে দেখা করাতে? রিও বলে জোকে, ঠিক আছে, আমি নিজে ওকে নিয়ে যাব ওই মহিলাটির সাথে দেখা করানোর জন্য, কিন্তু এখন তুমি কান্না করা বন্ধ করো। যার কারণে জো নিজেও ভালো একটি ছেলে হয়ে যায়। অন্যদিকে লিলির ড্যাড আর মম লিলিকে জোর করে বিয়ের ড্রেস নিয়ে এসে দেয়, মানে লিলির বিয়ে করাতে চায় একটি ছেলের সাথে। কিন্তু লিলি এটা দেখার পর অনেকটাই রেগে যায়। ও কিছুতেই এখন বিয়ে করবে না, এটা মম ড্যাডকে জানিয়ে দেয়। আর স্টেপ সিস্টারের মুখটাও বন্ধ করিয়ে দেয়। ও সবাইকে জানায় যে আমি কিছুতেই এই বিয়ে করব না। এতে করে ড্যাড অনেক রেগে যায় লিলির ওপরে। গার্ডদেরকে বলে যে এই মেয়েটিকে ধরে আমার সাথে নিয়ে চলো, আমি জোর করে ওর বিয়ে দেব। কারের ভিতরে রিও জোকে নিয়ে আসছিল লিলির বাড়িতে, মানে লিলির সাথে দেখা করাবে জোকে। জো বলে, ওই মেয়েটি আসলে আমার মম। কিন্তু রিও বলে, এরকম কোনো কিছুই না, তোমার কোথাও ভুল হয়েছে। তখন এখানে রিও নিজের একটি স্মেল পেতে থাকে, আর যেটা কিনা বাইরে থেকে আসছিল। তাই একটু অবাক হয়ে যায় যে এরকম স্মেল কার কাছে থাকতে পারে। এটা দেখার জন্য বাইরে আসে। তখন বাইরে দেখতে পায় লিলিকে। এখানে গার্ডরা লিলিকে জোর করে নিয়ে যাচ্ছিল। আর যখন রিও লিলিকে বাঁচানোর জন্য গার্ডদের সাথে ফাইট করতে শুরু করে, আর এখানে স্বাভাবিকভাবে গার্ডরা রিওর সাথে ফাইটে একদমই পারবে না। লিলি রিওর এরকম ফাইটিং স্কিল দেখার পর অনেকটাই ইমপ্রেস হয়ে যায় আর ওকে থ্যাংক ইউ বলে। তখন এখানে জো আসে, বলে, মম, আমি কোনো কিছু খাবার খাইনি, তুমি কি আমাকে খাবার খাইয়ে দেবে? আমার অনেক বেশি ক্ষুধা লেগেছে। তো লিলি বলে, ঠিক আছে, আমি তোমাকে খাবার খাইয়ে দেব। লিলিকে এটাও বলে, মম, তুমি আজ থেকে আমার সাথে আমার বাড়িতেই থাকবে। আর নিজের ড্যাড রিওকেও নিজের কথার জালে ফাঁসিয়ে রাজি করিয়ে নেয়। এরপরে জো আর লিলি তারা দুজনে একসাথে খাবার খেতে বসে, যেখানে ওরা দুজনে অনেক বেশি কিউট ব্যবহার করতে থাকে একে অপরের সাথে। রিও তখন এক নজরে ওদের দুজনকেই দেখতে থাকে আর ওর কাছে অনেক বেশি ভালো লাগে দুজনের এত বেশি কিউট সিনগুলো। লিলি ইশারা করে রিওকে যে আপনার কি হয়েছে, কিন্তু রিও তো ওর এইসব কথা বুঝতেই পায় না, শুধুমাত্র দেখতে থাকে লিলিকে। এরপরে তারা দুজনে একে অপরের সাথে হাত মেলায়। যেহেতু ওরা প্রথমে একে অপরকে ভুল বুঝেছিল, তাই এখানে দুজনে একে অপরকে সরি বলে। এইসব কিছু ভালো লাগে জোর কাছে। এরপরে রিও নিজের সাথে করে লিলিকে কোম্পানিতে নিয়ে আসে। কোম্পানিতে আসার পর লিলি নিজের প্রজেক্টের ওপরে কাজ শুরু করে দেয়। আর লিলিকে এখানে দেখার পর একটি মেয়ের অনেক বেশি জেলাস ফিল হয় লিলিকে নিয়ে, কারণ মেয়েটি দেখতে পেয়েছে লিলি কিছুদিন ধরে মিস্টার লির অনেক বেশি ক্লোজে রয়েছে। আর এটা ও একদমই সহ্য করবে না, কারণ ও মিস্টার লিকে একটু লাইক করে। এই কারণে ইচ্ছা করে লিলির প্রজেক্টের অনেক ভুল ধরতে শুরু করে। লিলি বলে, তুমি ভালো করে আগে প্রজেক্ট তো দেখো, কিন্তু মেয়েটি ওর সাথে ঝগড়া শুরু করে দেয়। তুমি আমার থেকে বেশি পারো কাজ কোম্পানির, আমি যা বলবো ওটাই হবে। রিও এসে লিলিকে সাপোর্ট করে আর মেয়েটিকে বলে, তুমি এখন এখান থেকে চলে যাও। আর লিলিকে বলে, তুমি আমার সাথে চলো। এই কারণে মেয়েটি আরও বেশি জেলাস ফিল করে। রিও লিলিকে নিয়ে একটি দোকানে আসে। এখান থেকে জোর জন্য কিছু টয় কিনতে বলে, যার কারণে লিলি এখানে টয় দেখতে শুরু করে। এগুলোর প্রাইস অনেক বেশি। রিও বলে, চিন্তা করো না, তুমি সব টাকাগুলো আমার ক্রেডিট কার্ড থেকে দিতে পারবে। লিলি তো খুশি হয়ে যায় আর এখানে টয় দেখতে থাকে। এরপর একটি ডগ উঠিয়ে নেয় আর রিওকে বলে, এই ডগটিকে দেখতে একদম তোমার মতন। আর এই কথা শোনার পর রিওর অনেক রাগ হয়। ও বলে, আমি তো একদমই এই ডগের মতন দেখতে না। আর এখানে বলে, ডগ রেখে দাও, এটা নেওয়ার দরকার নেই। লিলি এরপরে খুশি হয়ে অনেক সব টয়গুলো কিনে নেয় জোর জন্য। আর ওকে টয় কিনতে দেখে অনেকটাই বেশি মনে মনে খুশি হতে থাকে রিও। যখন বাইরে আসে তখন কিছু টয় এখানে দেয় লিলিকে আর বলে, তুমি এগুলো নিজের কাছে রেখে দাও। লিলিও তো রিওর এরকম ব্যবহারে একটু ইমপ্রেস হয়ে যায়। বাট এরপরে লিলি একটু আপসেটও হয়ে যায়, কারণ লিলির তখন নিজের বেবির কথা মনে পড়ে।
একটি ছেলে লিলির কাছে ফোন করে আর লিলিকে জানায়, আমার কাছে একটি ভালো জব রয়েছে, তুমি কি করতে চাও? লিলি বলে, হ্যাঁ, তুমি যদি ভালো জব দাও তাহলে আমি অবশ্যই করব, কারণ আমার টাকার প্রয়োজন। ছেলেটি বলে, ঠিক আছে, তাহলে আজ রাতে একটি জায়গায় পার্টি রয়েছে আর তুমি ওখানে যাবে ওয়েটারের কাজ করতে। লিলি রাজি হয়ে যায়। এর পরের সিনে জো লিলিকে থ্যাংক ইউ বলে ওকে এত সুন্দর সুন্দর টয়গুলো গিফট করার জন্য, আর বলে আমার এইসব টয় অনেক ভালো লেগেছে। লিলি বলে, বাট এইসব টয়ের টাকা কিন্তু তোমার ড্যাডি দিয়েছে, আর সবকিছু তোমার ড্যাডি তোমাকে দিয়েছে। জো বলে, এর মানে আমার মম আর ড্যাড দুজনে একসাথে গিয়েছিল শপিং করতে। জো বলে, মম, আজ আমি তোমাকে আমার সাথে একটি জায়গায় নিয়ে যেতে চাই, তুমি কি ওখানে যাবে? কিন্তু আজ তোর লিলিকে যেতে হবে পার্ট টাইম জবটি করার জন্য, তাই এখানে বলে জোকে, আমি তোমার সাথে আজ যেতে পারবো না, কিন্তু আমি তোমাকে প্রমিস করছি এরপরে আমি তোমার সাথে ঘুরতে যাব। জো বলে, ঠিক আছে। রাতে লিলিকে ওয়েটার ড্রেসে দেখানো হয়। লিলির চোখে একটি কালো কাপড় বাঁধতে দেওয়া হয়, কারণ ওকে যেখানে জবের জন্য নিয়ে যাওয়া হবে ওই জায়গাটি যেন পরে আর লিলি চিনতে না পারে, তাই এমনটি করা হয়েছে। তাই লিলি নিজের চোখ থেকে ওই কাপড়টি আর খুলতেও পারেনি। এরপরে বাড়ির ভিতরে চলে আসে নিজের কাজ করার জন্য। যখন ভিতরে এসেছিল তখন একটু অবাক হয়ে যায়, কারণ ভিতরে দেখতে পায় রিওকে। রিও এখানে নিজের আসল রূপে ছিল। এই সব কিছু দেখার পর একটু অবাক হয়, আর রিও এখানে লিলিকে দেখার পর একটু অবাক হচ্ছিল। মনে মনে বলে, আমি কি এই মেয়েটিকে কোথাও দেখেছি? আর লিলি মনে মনে বলে যে রিওদের এখানে কি আজ কোনো ফ্যাশন শো হচ্ছে যে সবাই এরকম ড্রেসগুলো পরে রয়েছে। রিওকে লিলি চিনতে পারে, কিন্তু রিও এখানে লিলিকে চিনতে পারে না। লিলিকে একজন সাধারণ ওয়েটার মেয়ে মনে করে নেয়, আর লিলিকে ভালোভাবে জবটি কমপ্লিট করতে বলে। লিলিও বলে হ্যাঁ। তখনই লিলির কাছে জো আসে আর মম বলতে শুরু করে। লিলি বলে, আমি তোমার মম না, তোমার কোথাও ভুল হচ্ছে। কিন্তু এরপরেই আমরা লিলিকে দেখতে পাই অনেক সুন্দর একটি ড্রেস পরেছে, আর পার্টিতে কিছু মেয়েরাও এসেছিল যারা কিনা এত সুন্দর ড্রেসে লিলিকে দেখার পর জেলাস ফিল করে। লিলিকে ধাক্কা দেয়, পড়ে যেতে নিচ্ছিল। তখন রিও এসে লিলিকে অনেক সুন্দরভাবে ধরে নেয়। এর কারণে দুজনে তো একে অপরের অনেকটাই বেশি ক্লোজে চলে আসে আর একে অপরকে দেখতে শুরু করে। এরপরে সবাই তাদের দুজনকে একসাথে ডান্স করার কথা বলে, তাই তারা দুজনে একসাথে ডান্সও করতে শুরু করে। পার্টিতে থাকা ওই মেয়েটি দুজনকে একসাথে ডান্স করতে দেখে ওর রাগ আরো বেশি বেড়ে যায়, আর মনে মনে বলে এই মেয়েটিকে আমি কিছুতেই ছাড়বো না। এইদিকে লিলি বলে রিওকে, আজ এখানে কি কোনো স্পেশাল কিছু হচ্ছে যার কারণে তোমরা এরকম কস্টিউম পরেছো? কিন্তু এখানে কোথাও জোর মমকে দেখতে পারছি না। তখন রিও বলে, জোর মম আসলে জোকে অনেক আগে আমার বাড়ির সামনে ফেলে রেখে চলে গিয়েছিল, আর যার কারণে আমি ওনাকে আর কোথাও খুঁজেও পাইনি। লিলি বলে, কিন্তু এমনটি কেন করেছে? জো তো অনেক বেশি কিউট একটি বেবি। রোজি বলে, এই মেয়েটির এত বড় সাহস কিভাবে হতে পারে যে এখানে রিওর সাথে ডান্স করছে? আমি তো ওকে শেষ করে দেব। একটু পরে যখন আবার লিলি ওইটার ড্রেস পরে আসে তখন ওই মেয়েটি আবার লিলির ওপরে অত্যাচার করতে শুরু করে। লিলিকে বলে, সামান্য একজন ওয়েট্রেস হয়ে এখানে আমার ড্রেস নষ্ট করে দাও, আর ওকে বারবার থাপ্পড় মারছিল। কিন্তু লিলি তখন হাত ধরে নেয়, আমি এখানে কাজ করতে আসতে পারি, কিন্তু কারোর অপমান সহ্য করব না। এটা বলে নিজেও তখন মেয়েটিকে জোরে থাপ্পড় মেরে দেয়। এতে করে রেগে যায় আর এখানে ধাক্কা দিয়ে দেয় লিলিকে। লিলি পড়ে যায় সুইমিং পুলের ভিতরে। লিলি সাঁতার জানতো না, তাই উঠতেও পারছিল না, আর এখানে ও ডুবে যেতে শুরু করে, তাই সাহায্যের জন্য চিৎকার করে। কিন্তু মেয়েরা শুধু দাঁড়িয়ে থেকে মজা নিতে শুরু করে, ওকে সাহায্য করতে যাচ্ছিল না। আবারও লিলি শরীরের ভিতর থেকে রিওর ওই স্মেলটি বের হচ্ছিল লাভ বাইটের কারণে, আর যখনই লিলি বিপদে পড়ে তখন এই স্মেল বের হতে শুরু হয়ে যায়। স্মেলটি আশেপাশে ছড়িয়ে যেতে শুরু করে। অন্যদিকে জো এসে বলে, ড্যাড, আমি কোথাও মমকে দেখতে পারছি না, মম কোথায়? রিও বলে, ওই মহিলাটিকে মম বলা বন্ধ করো, ও তোমার মম না, মেয়েটি শুধুমাত্র আমার কোম্পানিতে কাজ করে। জো বলে, জানি কোম্পানিতে কাজ করে, কিন্তু আমার মনে হয় যে ওই মেয়েটি আসলে আমার মম, আর তুমি এখন আমার মমকে খুঁজতে যাচ্ছ না, পরে যেন আবার আমার মমের জন্য তোমাকে পস্তাতে না হয়। তাড়াতাড়ি আমার মমকে খুঁজে বের করো। তখন রিও আবারও নিজের স্মেল পায় আর তাড়াতাড়ি করে সুইমিং পুলের কাছে আসে। এখানে দেখতে পায় যে মেয়েটি ভিতরে পড়ে রয়েছে। তাড়াতাড়ি করে মেয়েটিকে পানির ভিতর থেকে উঠিয়ে নিয়ে আসে। লিলি এখানে মাস্ক পরে রয়েছে, যার কারণে রিও এখানে লিলিকে চিনতেও পারে না। কিন্তু হঠাৎ করে ও লিলির উপরে একটু দুর্বল হতে থাকে, যেরকমটা আগে ওর সাথে হয়েছিল। লিলিকে বলে, আমি এর আগেও তোমাকে কোথায় যেন দেখেছি, তুমি তোমার আইডেন্টি আমাকে বলো। কিন্তু লিলি বলতে চায় না। তখন রিও রেগে গিয়ে লিলিকে কিস করতে শুরু করে। লিলি রিওকে থামানোর অনেকটাই চেষ্টা করে, কিন্তু থামাতেই পারছিল না, তাই বাধ্য হয়ে এখানে ওকে জোরে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। আর বলে যে, বস, আমি এখানে শুধুমাত্র জব করতে এসেছি, আর আমি আপনাকে এর আগে কখনো দেখিও নি। এটা বলে তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায়। বাট রিওর এরপরেও সন্দেহ হতে থাকে। মনে মনে বলে, আমি তো এই মেয়েটিকে কোথায় যেন দেখেছি, কিন্তু কে হতে পারে এই মেয়েটি? আমি তো এটাই বুঝতে পারছি না।
লিলিও ওখান থেকে হাঁটতে শুরু করে আর মনে মনে বলে আমার সাথে এসব কিছু কেন হচ্ছে। তখন ও কিছু গার্ডদের কাছে ধরা পড়ে যায়। এরপরে ওকে জানানো হয় যে এখানকার কাজ শেষ হয়েছে, এখন তোমরা সবাই আবারও নিজেদের চোখগুলো কালো কাপড় দিয়ে বেঁধে নাও, তোমাদেরকে আবারও জায়গা মতন ফিরিয়ে দেব। এরপরে তাদের সবাইকে আবারও একে একে এখান থেকে নিয়ে যাওয়া হয়। পরের দিন কোম্পানির সিন দেখানো হয়। রিও কোম্পানিতে আসে। কাল রাতে ওর সাথে যে মেয়েটির দেখা হয়েছিল ওই মেয়েটির সাথে ও কিছুটা মিল পাচ্ছিল লিলির, তাই লিলির সাথে কথা বলতে আসে। কিন্তু লিলি তো এখানে লিফটের ভিতরে রিওকে দেখার পর একটু নার্ভাস হয়ে যায়, তাই রিওর দিকে ভালো করে তাকাতেও পারছিল না। কিন্তু রিওর তো সন্দেহ হচ্ছিল যে এই মেয়েটি হয়তো রাতে গিয়েছিল আর এটা এখন জানতে হবে। তাই জিজ্ঞাসা করে লিলিকে, কাল রাতে তুমি কোথায় ছিলে আমাকে বলো। লিলি বলে, কোথায় আর ছিলাম, আমি তো কাল রাতে বাড়িতে ছিলাম, আমি কোথাও যাইনি। রিও বলে, আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে মিথ্যে কথা বলছো, কাল রাতে তুমি কোনো জব করতে গিয়েছিলে। লিলি ভয় পেয়ে যায়। তার উপরে রিও ওকে একের পর এক প্রশ্ন করতে থাকে আর ওকে এটাও বলে যে কাল রাতে আমি তোমাকে কিস করেছিলাম, এটা মনে রয়েছে না ভুলে গিয়েছো। লিলি চুপ করে থাকে, যার কারণে রিও এখানে আবারও জোর করে লিলিকে কিস করে ওকে মনে করিয়ে দেওয়ার জন্য। কিন্তু লিলি এবার রেগে গিয়ে রিওকে অনেক জোরে একটি থাপ্পড় মারে। রেগে বলে, কাল রাতে আমি আমার বাড়িতে ছিলাম, কোথাও যাইনি, আর আপনি এখানে কোন মেয়ের কথা বলছেন আমি এইটাও জানি না। এইসব বলে এখান থেকে বের হয়ে যায়। তখন রিও মনে মনে বলে, তাহলে আমি কি এখানে ভুল কিছু করে ফেলেছি। আর এইদিকে লিলি তখন অনেক কিছুই ভাবতে শুরু করে আর ওই কিসটাও নিয়ে ভাবছিল। এরপরে জো লিলির কাছে আসে আর লিলিকে বলে যে কাল তো তুমি আমার সাথে দেখা না করে চলে এসেছো, আমি এই কারণে একটু আপসেট হয়েছি। লিলি বলে, আমি কাল একটু কাজে বিজি ছিলাম, তাই পরে আর তোমার সাথে দেখা করতে পারিনি। জো বলে, কিন্তু আমি দেখেছি কাল তুমি আমার ড্যাডের সাথে ডান্স করেছো, এই কারণে আমি অনেক বেশি হ্যাপি হয়েছি। লিলি বলে, তাহলে তুমি আমাদের দুজনের ডান্সে দেখেছো। এরপরে জো হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে আর যার কারণে লিলি একটু চিন্তায় পড়ে যায়। একটু পরে এখানে রি আসে, তাড়াতাড়ি করে জোকে নিয়ে চলে যায়। এরপরে ডক্টর দেখায়, যেখানে ডক্টর জানায় জোর অবস্থা অনেকটাই বেশি খারাপ রয়েছে, এখন তাড়াতাড়ি আপনার জোর রিলেটিভ একটি ব্লাড খুঁজতে হবে। এর কারণে হয়তো জোর মমকে খুঁজে বের করে নিয়ে আসতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে জোর জন্য এটা করতে হবে। এরপরে লিলি দেখতে আসে জোকে, কারণ এরপরে তার ও জোকে দেখতে আসেনি। এখানে জোর এরকম অবস্থা দেখার পর লিলির অনেকটাই বেশি খারাপ লাগে, তাই এখানে জোর কেয়ার করতে শুরু করে। ভিতরে রিয়া আসে আর ওকে বলে, তুমি এখানে কি করতে এসেছো। লিলি বলে, আমি এখানে দেখতে এসেছি জো এখন কেমন রয়েছে, কারণ আমার ওর জন্য অনেক চিন্তা হচ্ছিল। এখানে তাদের দুজনকে একসাথে দেখার পর রি মনে মনে বলে, আমার তো এমনটাই মনে হচ্ছে যে আসলে এই লিলি মেয়েটি আমার বেবির মম হবে। এরপরে লিলিকে সরি বলে ওই দিন লিলিকে জোর করে কিস করার জন্য। লিলি এখানে বলে, ওটা তো আমি অনেক আগে ভুলে গিয়েছি আর আপনিও ভুলে যান। রি বলে, খুব তাড়াতাড়ি আমি আমার বেবির মমকে খুঁজে বের করব, আর এরপরে আমি তোমাকে একদমই ডিস্টার্ব করব না, আর তোমাকে এখানে আসতেও হবে না। কথাগুলো শোনার পর লিলি মনে মনে বলে, এ এত সহজভাবে আমার সাথে কেন কথা বলছে। এরপর লিলি এখানে ভাবে, আমি কি আমার ব্লাড জোকে খাওয়াতে পারবো, আর নিজের হাতের ব্লাড এখানে জোকে খেতে বলে। জো এখানে লিলির দেওয়া ব্লাডটা খেয়ে নেয়। বাহিরে তখন রিয়া আসে, যার কারণে ভিতরে লিলি একটু ভয় পেয়ে যায়। তখনই আবার ডক্টর আসে রির সাথে কথা বলতে। রিকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার বেবির মমকে খুঁজে বের করুন। রি বলে, চুপ থাকো, ভিতরে ওরা দুজনে কথা বলছে। আর ভিতরে তখন লিলির কাছে আমরা ওই মেয়েটিকে দেখতে পাই। লিলিকে বলে, তুমি এখানে কি করতে এসেছো, আর এখানে জোর সাথেই বা কি করছো। লিলি বলে, আমি শুধু জোকে দেখতে এসেছি। মেয়েটি দেখতে পায় এখানে জোর অবস্থা আগের থেকে একটু ভালো হতে নিয়েছে, যার কারণে ও অবাক হয়ে যায় লিলি কিভাবে জোকে ঠিক করতে পারবে। এখনো বাহিরের ডক্টর রিকে সবকিছু বুঝিয়ে বলছিল, যত তাড়াতাড়ি সম্ভব জোকে পুরোপুরিভাবে ঠিক করার জন্য জোয়ের মমের প্রয়োজন, আর জোর মমই শুধুমাত্র জোকে ঠিক করতে পারবে। রি বলে, ঠিক আছে, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি, আমি আমার সম্পূর্ণ চেষ্টা করব। ভিতর থেকে শব্দ শুনতে পাই, তাই তো সবাই ভিতরে চলে যায়। আর বাইরে তখন আসে স্টেপ সিস্টার দেখা করতে লিলির সাথে। স্টেপ সিস্টার সুইকে তো ব্লক করে দিয়েছে লিলি, যার কারণে লিলিকে বলে, তুমি আমাকে ব্লক করার সাহস কিভাবে পাও। লিলি বলে, তোমার ফ্যামিলি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, তাহলে আমি কেন তোমাকে ব্লক করতে পারবো না। এরপরেই তো সুয়ের সাথে দেখা করতে ইউ আসে। ইউ বলে সুকে, তোমাকে দেখে আমার অনেক ভালো লেগেছে, তুমি কি আমার একটি কাজ করে দিতে পারবে। আর সুয়ে কানে কানে ও নিজের প্ল্যানটা বলে। এরপরে জোকে দেখানো হয় জো এখন অনেকটাই বেশি সুস্থ রয়েছে, আর এটা রি দেখার পর অনেক অবাক যে আমি তো তোমার মমকেও নিয়ে আসিনি। ডক্টর এটা বুঝতে পারে না যে ও কার ব্লাড নেওয়ার পর ঠিক হয়েছে, তাই রি জিজ্ঞাসা করে, এখানে কে এসেছিল। জো বলে, এখানে আমার মম এসেছিল, আর মম আমাকে ব্লাড দিয়েছে, তাই আমি তাড়াতাড়ি সুস্থ হয়েছি। রি বলে, তাহলে ওই মেয়েটি এখানেই রয়েছে, আমি এক্ষুনি ওকে খুঁজে বের করব, আর আমার তো মনে হচ্ছে লিলি তোমার মম।
ইউ লিলিকে ফলো করছিল আর এখানে নিজের ব্ল্যাক ম্যাজিকটা ও লিলির ওপরে করে। বাইরে আসার পর রি বারবার লিলিকে ফোন করে কিন্তু লিলি ওর ফোন ধরছিল না। একটু পরে লিলি বলে আমি হঠাৎ করে এখানে ঘুমিয়ে পড়েছিলাম কেন। তখন ওর কাছে আবারও রি ফোন করে আর রি ওর কাছেও চলে আসে। লিলি এখানে রিকে দেখার পরে বলে আমি জানি না আমি এখানে কিভাবে ঘুমিয়ে পড়েছি। রি বলে আমার মনে হয় আমি তোমাকে খুঁজে পেয়েছি, এখন আমি তোমার সাথে যা করব এর জন্য তুমি আমাকে কোনো দোষই দিতে পারবে না, কারণ আমি তোমাকে চেক করতে চাই। লিলি তো কিছুই বুঝতে পারে না। হঠাৎ করে রি আবার এখানে লিলিকে কিস করে। ও বুঝতে চাচ্ছিল যে লিলি আসলে ওই দিনের রাতের মেয়েটি কিনা। তো এখানে লিলিকে কিস করার পর লিলির সাথে সেরকম কোনো কিছুই হয় না আর ও লিলির কাছে লাভ বাইটও দেখতে পায় না। কিন্তু ওর বিশ্বাসই হচ্ছিল না। লিলিকে ভালো করে চেক করে নিজের স্মেলটাও লিলির কাছ থেকে পাচ্ছিল না। তখনই অ্যাসিস্ট্যান্ট এসে জানায় আমি ওই মেয়েটিকে খুঁজে পেয়েছি, সে এখন আপনার বাড়িতে রয়েছে। আর আমরা বাড়িতে দেখতে পাই সুইকে, মানে সুই এখানে এসেছে লিলি সেজে আর সবাইকে এটাই বলেছে যে ওই দিন রাতে ওর সাথে ছিল রি। রি এখানে আসে আর সুইকে দেখে। সুই তো রিকে দেখার পর অনেক খুশি হয়, মনে মনে বলে এত বেশি হ্যান্ডসাম একটি ছেলে। রি ওকে টাচ করে আর ওর গলাতে থাকা ওই টেপটিও উঠিয়ে ফেলে এখানে লাভ বাইট দেখার জন্য। আর যেখানে কিনা ও সেম লাভ বাইট দেখতে পায় আর ওর শরীর থেকে তখন রি রি একটি স্মেল বের হচ্ছিল। সুই তো অনেকটাই হ্যাপি কিন্তু রিয়ার ওকে সেরকম কিছু না বলে এখান থেকে চলে যাচ্ছিল। সুই মনে মনে বলে আজ থেকে আমি এই রিস ফ্যামিলিতেই থাকবো আর আমার স্বপ্নটাও পূরণ হয়ে যাবে। দূর থেকে ইউ ওকে দেখে স্মাইল করে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন লিলিকে ওরা অজ্ঞান করে দিয়েছিল তখন ইউ লিলির যেখানে লাভ বাইট ছিল ওই জায়গায় একটি ইনজেকশন দেয় আর ওখান থেকে লিলির অনেকটাই ব্লাড উঠিয়ে নেয়। এরপরে বলে সুইকে তুমি এই ব্লাডটা খেয়ে নাও, তাহলে আমাদের প্ল্যান সম্পূর্ণ হয়ে যাবে। আর সুইও সবকিছু পাওয়ার জন্য এমনটিই করেছিল, তাই এখন ওর শরীর থেকে ওরকম একটি স্মেল বের হচ্ছে যেটা কিনা লিলির শরীর থেকে আগে বের হতো। রি শাওয়ার নেয় কিন্তু এখানে ওর একদমই খুশি হচ্ছিল না নিজের ওয়াইফকে পাওয়ার পর, মানে জোর মমকে পাওয়ার পর, কারণ ও তো এখন লাইক করে লিলিকে, তাই কেন জানি ওই মেয়েটিকে ওর একদমই পছন্দ হয় না। এরপরে এই কথা কোম্পানিতেও ছড়িয়ে পড়ে যে তাদের বসের ওয়াইফ ফিরে এসেছে অনেক বছরই পর। এই সব কিছু জানতে পারে লিলি, কিন্তু লিলি কেন জানি হ্যাপি হচ্ছিল না যে জোর মম ফিরে এসেছে এটা জানার পর। আপসেট হতে থাকে। একটি মেয়ে তো জিজ্ঞাসাও করে যে তুমি এই নিউজটি শোনার পর খুশি হওনি, মনে হচ্ছে তুমি আপসেট হয়েছো। লিলি বলে আমি কেন আপসেট হব, আমি অনেকটাই হ্যাপি হয়েছি যে এখানে জোর মম ফিরে এসেছে। বাট মনে মনে লিলি অনেকটাই বেশি আপসেট যে ওখানে জোর মম ফিরে এসেছে, এর মানে আমাকে আর জোর কাছে যেতে হবে না আর জো আমাকে আজকের পর কখনোই মম বলে ডাকবে না। এরপরও সবাইকে বলে আমি খুশি হয়েছি। যখন ও লিফটে উঠতে যাবে তখন ভিতরে রিকে দেখতে পায়, তাই একটু নার্ভাস হয়ে যায়। অনেকটাই বেশি কনফিডেন্স নিয়ে আসে আর এখানে বলে রিকে যে আমি অনেকটাই খুশি হয়েছি আপনার ওয়াইফ ফিরে এসেছে, এখন আপনারা সবাই একসাথে হ্যাপিতে থাকতে পারবেন। রি বলে তুমি শুধু এই কথাটাই বলার জন্য এখানে এসেছো। লিলি বলে হ্যাঁ এই কথাই বলার ছিল, এটা ছাড়া আমি আর কি বলতে পারি। হঠাৎ করে লিফটের ভিতরে অনেকেই ঢুকতে শুরু করে, তাই এখানে লিলির সাথে অনেকের ধাক্কা লেগে যায় আর লিলি একদম সোজা গিয়ে পড়ে রির ওপরে। ভুল করে ওখানে আবারও দুজনের কিস হয়। এতে করে তারা দুজনেই অনেকটাই বেশি আনকমফোর্টেবল হয়ে যায় আর ভুল করে এখানে লিলির লিপস্টিকটা গালে লেগে যায় রির। লিলি তাড়াতাড়ি করে ওকে সরি বলে আর এখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে সুকে দেখানো হয় ফোন করেছে রির কাছে আর রিকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসার কথা বলে। রিকে তো এটাও বলে আজ আমি ঠিক করেছি আমরা তিনজনে একসাথে ডিনার করব, কারণ অনেকদিন পর আমরা দুজনে একসাথে ডিনার করতে পারবো। এরপরে তাদেরকে ডিনার টেবিলে দেখানো হয় যেখানে তো সো একটু অ্যাক্টিং করছিল জোর দিকে ভালোভাবে তাকিয়ে থাকার। জো তো অনেক মজা করে খাবার খায় আর এরপরে একটি খাবার খেতে দেয় সুকে, বাট সুও দেখতে পায় এটা কোনো খাবার নয় বরং এটা একটা পোকা। আর জো এই সব কিছু ইচ্ছে করে করেছে। জো বলে আমি কিছুতেই তোমাকে আমার মম হিসেবে অ্যাকসেপ্ট করব না, কারণ আমি ভালো করে জানি তুমি আমার মম না, আমার মম অন্য কেউ। লিলি তখন অনেকটাই বেশি রেগে যায় জোর ওপরে, কিন্তু সবার সামনে কিছু বলতে পারে না। এরপরে চলে আসে শাওয়ার নিতে আর যেখানে কিনা অনেক সব দামি দামি শাওয়ার নেওয়ার জিনিসগুলো দেখার পর অনেকটাই বেশি হ্যাপি হয়। ও তো পানি প্রথমে একদমই বের করতে পারছিল না আর এরপরে হঠাৎ করে পানি বের হয়ে যাওয়ার কারণে ওর পুরো শরীরটা ভিজে যায়, তাই অনেক জোরে চিৎকার করে। তাড়াতাড়ি করে ওখান থেকে বের হয়ে নিচে বেডরুমে আসে। আমার সাথে এমনটি কেন হচ্ছে, আমি কাউকে ছাড়বো না। আর বেড থেকেও তাড়াতাড়ি করে উঠে পড়ে, কারণ বেডের ভিতরে কিছু ছোট ছোট পিন রাখা ছিল আর এইসব কিছুর কারণে ও তো ব্যথা পেয়েছে, ওর ব্লাড বের হয়।
পরের দিন সকালে রি আর জো তারা দুজনে একসাথে বসেছিল। সুও বাইরে আসে, দুজনকে একসাথে বসে থাকতে দেখে। জো একটি প্ল্যান তৈরি করে এখানে নিজের ড্যাড আর মমকে কাছাকাছি নিয়ে আসার জন্য। ড্যাডকে বলে যে আজ আমরা যাব আন্টির সাথে দেখা করতে, লিলি আন্টিকে আমার অনেক ভালো লাগে। আর এতে ওর ড্যাডও রাজি হয়। জো তো একটি ভালো প্ল্যান তৈরি করেছে। আর এইসব কিছু আড়াল থেকে সুও দেখতে পায়। দেন সুর তো অনেক রাগ হয় যে আমার সাথে সময় না কাটিয়ে কেন লিলির সাথে সময় কাটানোর জন্য যাবে। এরপরে লিলির কাছে ফোন করে জো। জো লিলিকে বলে যে মম তুমি কি আমার সাথে ক্যাম্পিং করতে যাবে? লিলি বলে যে কিন্তু আমি এত রাতে যাব, আর তোমার ড্যাড কোথায়? জো বলে ড্যাড কাজে অনেক বেশি বিজি, এই কারণে আসতে পারছে না। আর ওদের কথাগুলো তো পাশে দাঁড়িয়ে থেকে রি ঠিকই শুনতে পারছিল। আর রির ফেস এখানে শুধুমাত্র দেখার মতন। জো এখানে কথা বলছিল লিলির সাথে লিলিকে মানিয়ে নেওয়ার জন্য। লিলি বলে কিন্তু তোমার মম কোথায়? তুমি তোমার মমের সাথে কেন যাচ্ছ না? আমাকে কেন নিয়ে যেতে চাচ্ছ? জো বলে ওই মেয়েটি আমার মম না, আমার মম অন্য কেউ। আমি শুধুমাত্র তোমার সাথেই থাকতে চাই, আর আমি এই কারণে তোমাকে নিয়ে যাচ্ছি। লিলি বলে ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো তাহলে আমি তোমার সাথে যেতে রাজি হব। এখন আমাকে সময় দাও রেডি হওয়ার। কিন্তু তখনই দেখতে পায় যে ওর দরজার বাহিরে এই দুজনে দাঁড়িয়ে রয়েছে। এটা দেখার পর লিলি অবাক হয়ে বলে আমার মনে হয় এটা একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেল না? এরপরে দুজনকেই ভিতরে নিয়ে আসে। জো এখানে অনেক বেশি কথা বলতে থাকে লিলির সাথে। আর লিলিকে বলে তাড়াতাড়ি করো, আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে। রি এখানে শুধু জোকেই দেখতে থাকে যে জো আসলে কিভাবে লিলির সাথে কথা বলে। আর ও তো লিলির সাথে কথাও বলতে পারে না। লিলি ওদের দুজনের সাথে যেতে রাজি হয়ে যায়। জো বলে আমি চাই যে আমার মম ড্যাড সবসময় একসাথে থাক। বাইরে আমরা দেখতে পাই সুওকে। ওদের দুজনকে ফলো করতে করতে এই পর্যন্ত চলে এসেছে। লিলি পড়ে যেতে নিয়েছিল। রি তাড়াতাড়ি করে লিলিকে ধরে নেয়। তারা তিনজনে চলে আসে ক্যাম্পিং করার জন্য। আর তারা অনেক সুন্দর একটি জায়গায় আসে। জো তাদের সাথে আসতে পেরে অনেক হ্যাপি। এখানে তারা সবাই তখন ক্যাম্পিং করার জন্য সবকিছুর ব্যবস্থা করতে থাকে। আর রি নজর রাখছিল সবসময় লিলির ওপরে। হঠাৎ করে লিলি আবারও ক্যাম্পিং এর জিনিস টাঙানোর সময় পড়ে যেতে নিয়েছিল। ওরা দুজনেই এসে লিলিকে বাঁচিয়ে নেয়। এরপরে আলাদাভাবে রি আর লিলি তারা দুজনে একসাথে বসেছিল। এখানে রি লিলিকে সবকিছু বলতে শুরু করে। ওই মেয়েটি তো ফিরে এসেছে, কিন্তু আমার কেন জানি ওই মেয়েটিকে একদমই ভালো লাগে না। আর আমি তোমাকে বলে দিই ওর জন্য আমার কোনো ফিলিংসও নেই। লিলি এসব শোনার পরে বলে কিন্তু এসব কিছু তুমি আমাকে কেন বলছো? রি বলে কারণ আমার তরফ থেকে তোমাকে এসব কিছু বলা আমার দায়িত্ব মনে করলাম। আর আমার দিক থেকে আমি তোমাকে সবকিছু ভালোভাবে বলে দিচ্ছি যাতে করে তুমি ভুল না বোঝো। এটার মানে তুমি কি বলতে চাচ্ছো? তখন আস্তে আস্তে রি লিলির দিকে এগিয়ে যেতে থাকে। আর দূর থেকে জো দুজনকে একসাথে দেখে অনেকটাই হ্যাপি হতে থাকে। এদিকে সুও ফলো করতে করতে রাস্তা হারিয়ে ফেলে। তখন একটি জংলি পশু দেখতে পেয়ে অনেকটাই চিৎকার করে এখান থেকে চলে যায়। এরপরে জো দেখতে পায় একটি তারা ছুটে পড়েছে, যার কারণে ও উইশ করে আমি চাই আমার মম ড্যাড সবসময় একসাথে থাক আমার সাথে এরকম ভাবে। উইশ শেষ করে এখানে বলে লিলিকে আমি কিন্তু এখানে তোমার কথা বলেছি কারণ আমি ভালো করে জানি তুমি হচ্ছে আমার আসল মম। এই কারণে আমি চাই তুমি আর আমার ড্যাড তোমরা দুজনে সবসময় আমার সাথে এরকম ভাবেই থাকো। লিলি জোকে দেখার পর মনে মনে বলে আমার কেন জানি মনে হচ্ছে জোই হচ্ছে আমার বেবি বয়। এখানে জো বলে আমি চাই যে তোমরা দুজনে একসাথে আমাকে কিস করো, এটা আমার দ্বিতীয় উইশ হবে। আর দুজনে যখন ওকে একসাথে কিস করতে নেবে জো ভিতর থেকে সরে যায়। এই কারণে ফুলে ওদের দুজনেরই কিস হয়ে যায়। আর জো এটা দেখার পর অনেকটাই বেশি স্মাইল করে। এইদিকে সুও বাড়িতে ফিরে আসে আর ইউকে জানায় আমি ওদের দুজনকে ফলো করতে করতে অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু এরপর আমি রাস্তা হারিয়ে ফেলেছি আর আমাকে জঙ্গলি পশু অ্যাটাক করেছিল। ইউ তো এইসব শোনার পর ওর উপরে রেগে যায়। ওকে অনেক জোরে থাপ্পড় মারে যে তুমি কোনো কাজের না, সামান্য ওদেরকে ফলো করতে পারছো না, তোমাকে দিয়ে কোনো কিছুই হবে না। এরপরে দেখানো হয় রিওকে ওখান থেকে ফিরে এসেছে। রিওকে বসে নিয়ে আসার জন্য ইউয়ের প্ল্যান অনুযায়ী সুও রিওকে লাভ পয়জন দেয় যাতে করে ও নিয়ে যেতে পারে রিওকে নিজের বেডরুমে আর রিওর সাথে টাইম স্পেন্ড করতে পারে। রিওরও তখন অনেক বেশি অস্বাভাবিক লাগতে শুরু হয় আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। ভালো করেই বুঝতে পারে যে এখনও বাড়িতে কিছুতেই সেফভাবে থাকতে পারবে না, তাই তো রেগে এখানে সুয়ের গলা চেপে ধরে। সুওকে বলে যদি মারা যেতে না চাও তাহলে আমার চোখের সামনে থেকে সরে যাও। জো এই সব কিছু দেখতে পায় আর বলে এখন শুধুমাত্র ড্যাডকে মমি সাহায্য করতে পারবে। এই কারণে ফোন করে লিলির কাছে আর লিলিকে বলে আমার ড্যাডের এরকম অবস্থা, এখন আমি কি করব। অন্যদিকে রিও বাড়ি থেকে বের হয়ে যায় কার নিয়ে। জো অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে আমি জানি ড্যাডের অবস্থা অনেক খারাপ, তাই তুমি ড্যাডকে সাহায্য করতে চাচ্ছ আর আমি তোমাকে ড্যাডকে যেখানে নিয়ে যেতে বলবো তুমি ড্যাডকে ওখানেই নিয়ে যাবে।
অ্যাসিস্ট্যান্টও জোর কথা মতন রিকে নিয়ে চলে আসে লিলির বাড়িতে। আর এত রাতে এখানে রিকে দেখার পর একটু অবাক হয়ে যায় লিলি, কিন্তু অ্যাসিস্ট্যান্ট তো রিকে দিয়ে যায় লিলির কাছে আর বলে, ম্যাম আপনি এখন আমার বসকে দেখুন, আমি তো চলে যাচ্ছি। লিলির কাছে রিওকে রেখে নিজে এখান থেকে চলে যায়। লিলি তখন একটু অবাক যে এখন ও কি করবে। এখানে তো বুঝতে পারে যে ড্রাঙ্ক অবস্থায় রয়েছে। রিও এখানে বলে লিলিকে, তোমাকে হাগ করার পর আমার অনেক ভালো লাগছে, তুমি আমার কাছ থেকে দূরে যেও না, আর তুমি যেটা করতে চাচ্ছ না আমার এখন ওটাই করতে হবে, তাই তুমি কিছুই বলতে পারবে না। আর আমি তোমাকে নিয়ে অনেক কিছু ফিল করি, তাই আমি তোমাকে নিজের কাছে রাখতে চাই, অন্য কোনো মেয়েকে না। মানে এখানে নিজের মনের ফিলিংসটা বলে। লিলি বলে, আমার রুমে শুধুমাত্র একটি বেড রয়েছে, তাহলে আমি তোমাকে কোথায় থাকতে দেব। কিন্তু লিলির কথা এখানে পুরোপুরি শেষ করতে দিতে চাচ্ছিল না রিও। ও বলে, কেন, আমরা দুজনে একই বেডে থাকবো। তাড়াতাড়ি করে শাওয়ারও নিয়ে আসে। আর এরপরে ওকে এরকম ভাবে দেখতে পায় লিলি, তখন লিলি অনেকটা নার্ভাস হতে থাকে। আর রিও চলে আসে লিলির কাছে, দেন ও লিলিকে কিস করে, দুজনের ভিতরে রোমাঞ্চ শুরু হয়ে যায়। যখন এখানে কিস করছিল লিলিকে, তখন রিওর চোখ পড়ে যায় লিলির গলাতে, যেখানে ও কিনা লাভ বাইট করেছিল। আর লিলির ওই লাভ বাইটটা আবারও চলে এসেছে। এটা দেখার পর রিও তো এবার পুরোপুরিভাবে শিওর হয়ে যায় এটাই হচ্ছে ওই দিন রাতের মেয়েটা। আর এইদিকে ওরা যে প্ল্যানটি করেছিল ওটা তো পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়, তাই অনেকটাই রেগে যাচ্ছিল। লিলির ঘুম ভেঙে যায় আর নিজের পাশে এখানে রিকে দেখতে পায়। দুজনের এরকম অবস্থা দেখার পর অনেকটাই ভয় পেয়ে যায় লিলি, তো চিৎকার করে উঠে পড়ে। একটু পরে উঠে পড়ে। এরপরে অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে, এখন খোঁজ নিয়ে দেখো কোথায় গিয়েছে লিলি। রেগে লিলির কাছে আসে আর নিজের ব্ল্যাক ম্যাজিক আবার ও লিলির ওপরে ইউজ করছিল, চাচ্ছিল লিলিকে মেরেই ফেলবে, কারণ লিলির জন্য ও কোনো প্ল্যান করে শান্তি পাচ্ছে না। তখন এখানে জো আসে আর ইউকে দূরে সরিয়ে দেয়, লিলিকে বাঁচিয়ে নেয় আর লিলিকে বলে, তুমি হচ্ছে আমার আসল মম। আর লিলিরও এখন সবকিছু মনে পড়ে গিয়েছিল, তাই বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। একটু পরে বাড়িতে চলে আসে। এরপরে আর জো দুজনের ভিতরে কম্পিটিশন লেগে যায় যে কে এখানে লিলির সাথে এক বেডে ঘুমাতে পারবে। জো তো বলছিল আমি ঘুমাবো, বলে আমি ঘুমাবো, কিন্তু বলে দেয় লিলি আমার সাথে এক বেডে শুধুমাত্র জো ঘুমাতে পারবে। নিজের হাতে লিলিকে খাবার খাইয়ে দেয়, যার কারণে জো আবার অনেক রেগে যায়। দুজনের কাণ্ড দেখে লিলি তো অনেক বেশি মজা পেতে থাকে। এরপরে লিলি জানতে পারে রির বয়স তো আসলে 100 বছর, আর এই কারণে অনেক শক্ট যে তোমার এত বয়স, এরপরেও তুমি অনেক বেশি হ্যান্ডসাম রয়েছো, আমি তো সত্যি তাহলে অনেক লাকি। এরপরে সুয়োকে হসপিটালে দেখানো হয়। সুয়ের অবস্থা অনেকটাই খারাপ করে দিয়েছিল যার কারণে সুয়ো এখানেই মারা যায়। ড্যাড অনেক কান্না করে। এরপরে আরো বড় একটি পার্টির আয়োজন করে, যেখানে জো লিলি তারা তিনজনে একসাথে রয়েছে আর ওরা এখন বিয়েও করে নিয়েছে। আর এই সিনের সাথে ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেক্সট ড্রামা দেখার জন্য। বাই বাই।